নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা আজকে আমরা যে টপিকটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইন্ডেক্স ওয়ান। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট নোটিফাই নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা কিছুদিন পরে সব কোম্পানির ওপর লাগু হতে চলেছে। বর্তমান সবকটা কোম্পানির ওপর কিন্তু নয়, ছোটো কোম্পানির ওপর ইন্ডেক্স এখনও অ্যাপ্লিকেবল ফুললি হয়নি, বাট ধীরে ধীরে ইন্ডেক্স হচ্ছে গিয়ে সবকটা কোম্পানির ওপর অ্যাপ্লিকেবল হতে চলেছে। তো ইন্ডেক্স ওয়ান কী বলছে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে রিপ্রেজেন্ট হবে এবং সেটাতে মিনিমাম কী কী ইনফরমেশন প্রেজেন্ট থাকবে, রাইট? তো an entity shall present the balance sheet by classifying the assets and liabilities into current and non-current categories, right? The standard does not specify in order of presentation and format to be used, but prescribe only the certain minimum line of items. মানে হচ্ছে ইন্ডেক্স কখনো স্পেসিফাই করছে না যে কি অ্যাসেটসের পরে লাইবিলিটিস হবে কি লাইবিলিটিসের পরে অ্যাসেটস হবে, বাট মিনিমাম কী কী লাইন্স অফ আইটেম থাকবে সেটা রিপ্রেজেন্ট সেটা স্পেসিফাই করা আছে। বাট আইসিআই অ্যান্ড এমসিএ টুগেদার তারা মিলিতভাবে তারা একটা ফরম্যাট, তারা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা ফরম্যাট রিপ্রেজেন্ট করেছে, যেটা আমরা এক্ষুনি শিখতে চলেছি যে অ্যাকচুয়ালি ইন্ডেক্সের ফরম্যাটটা কেমনভাবে দেখতে হয়। তো আমরা একটা ভালো সুন্দর করে নোটিং করে নেব। তোমাদের কাছে যদি খাতা পেন থাকে তাহলে তোমরা এটাকে সুন্দর করে নিজের খাতাতে লিখতে পারো। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমরা ইন ফিউচারে যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল তারা কিন্তু এই ফরম্যাটটাই কিছুদিন পরে আমাদেরকে সব কটা কোম্পানিতে মেনটেন করতেই হবে, রাইট? বাই দ্য ওয়ে,
এই ভিডিওতে আরেকটা ডিসক্লেমার দিই যে আমি এই যে স্পেসিফিক ফরম্যাটটা কেন আগে থেকে লিখে নিয়ে এলাম না, আমি লিখে নিয়ে নিতে পারতাম আগেই, কিন্তু এটা আমি আইদার আমি কপি পেস্ট করে নিতাম বা কোনো রকমভাবে ফরম্যাট নিয়ে নিতাম, তারপর বুঝিয়ে দিতাম। সেটা অনেকটা ভিডিও লেন্দি হতো না, অনেকটা তাড়াতাড়ি হতো। বাট আমি করলাম এই কারণেই, কারণ যারা আমরা স্টুডেন্ট, যারা আমরা সিএ সিএমএ বা বিকমের এক্সাম দিচ্ছি, যারা হচ্ছে গিয়ে এই ইন্ডেস মানে এই ফরম্যাটটা আমাদেরকে যাদেরকে এক্সামে লিখতে হয়, তাদের জন্য ইন হ্যান্ড রাইটিং প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? তো এই জন্য সাথে সাথে লিখে প্র্যাকটিস করে নিচ্ছি, রাইট? চলো, ফার্স্টে কি লিখবো, সাথে সাথে নিজেরাও বুঝে নেব, ডিসকাশন করে নেব। 1 নম্বরে কি থাকছে? নন কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট মানে নামেই বোঝা যাচ্ছে যেটা কারেন্ট নয়, যেটা কারেন্ট নয়। কারেন্ট মানে কি? একটা অ্যাসেটস যেমন ব্যাংকে ব্যালেন্স আছে, সেটা কখনোই নন কারেন্ট হতে পারে না। কেন নন কারেন্ট হতে পারে না? নর্মাল যে টাকাটা আছে আমরা ইজিলি ব্যাংকে যাব, সেই টাকাটা তুলে আনবো, মানে এমন একটা অ্যাসেটস যেটা ইজিলি লিকুইড করা যায়, সেটা কখনো নন কারেন্ট হতে পারে না, সেটা কারেন্টই। এবং যেটা 1 বছরের মধ্যে খুব ইজিলি লিকুইড হয়ে যায়, লিকুইড ইন দ্য সেন্স, ধরে নিলাম আমার কাছে ইনভেন্টরিজ আছে, মানে আমার একটা বিজনেস আছে, বিজনেসে ইনভেন্টরিজ আছে। এবার এই ইনভেন্টরিজ আমি যে কোনো সময় সেটা বেচে দিতে পারি, এবং সেটা বেচে দিলে আমার কাছে ফান্ড চলে আসবে। তো সেটা কখনো নন কারেন্ট হতে পারে না, কারণ নন কারেন্ট এমন একটা নেচারের অ্যাসেটস যেটা খুব ইজিলি সেলেবল, খুব ইজিলি লিকুইডেবল, যেটা বিক্রি করলে সাথে সাথে আমাদের কাছে ফান্ড চলে আসবে, রাইট? তো তার মধ্যে একটা হচ্ছে নাম্বার এতে যেটা আসে সেটা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, রাইট? প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে কী কী আসে? আমার ধরো একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, তার যা মেশিনারিজ আছে, তার যা বিল্ডিংস আছে, মেশিনারিজ আছে, যেটা থেকে আমার রেভিনিউ আর্ন হয়, যেটা থেকে আমার কোনো স্পেসিফিক প্রোডাক্ট প্রসেস হয়, সেটা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে আসে, রাইট? ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস। ক্যাপিটাল তারপরের স্টেপে মানে বি নম্বরে আসে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস, WIP। ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস কি? ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস হচ্ছে, সাপোজ আমি একটা নতুন কোনো প্ল্যান্ট লঞ্চ করতে চলেছি, নতুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা প্রজেক্ট করতে চলেছি, এবং সেটা একদিনে হয় না, সেটা হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লাগতে পারে। ইন বিটুইন যখন ব্যালেন্স শিট আমাদের ক্লোজ হচ্ছে, সেটা এখনও কিন্তু আমাদের একটা কমপ্লিটেড অ্যাসেটস নয়, সেটা ইন প্রসেস আছে। তার জন্য ওটা তো একটা ক্যাপিটাল অ্যাসেটস মানে হচ্ছে ক্যাপিটাল ইন নেচার মানে হচ্ছে যেটা আমার হচ্ছে একটা বড় হিউজ ইনভেস্টমেন্ট এখানে আমার লাগানো আছে, যেটা নেক্সট 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্সে আমাকে রেভিনিউ জেনারেট করে দেবে। দ্য নেচার অফ দিস অ্যাসেট ইজ আ ক্যাপিটাল অ্যাসেটস, রাইট? যেরকম প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেরকম একটা আমাদের ধরো কলকারখানা আছে, তো ওটা একটা ক্যাপিটাল অ্যাসেটস। তো এটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এই যে বছরে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা বুকটা ক্লোজ হচ্ছে, সেই বছরে কিন্তু আচ্ছা, এখানে একটা জিনিস দিই, এখানে আমরা এইভাবে লিখতে পারি, ব্যালেন্স শিট as on financial year 24-25, রাইট? আর ব্যালেন্স শিটের এই যে ফরম্যাটে এই যে পার্টটা,
তার ঠিক নিচ বরাবর নাম থাকে, নোটস টু অ্যাকাউন্ট, এই রিলেটেড যা যা অ্যাডজাস্টমেন্ট থাকবে সেটা নোটসে ইন্ডিকেশন, সেটা নোটসে ইন ডিটেলস থাকবে। এটা কারেন্ট ইয়ার, এটা প্রিভিয়াস ইয়ার কি আগের বছরে যে ক্লোজিং ব্যালেন্স, আগের বছরে মানে এই ফাইন্যান্সিয়াল হচ্ছে এপ্রিল মাসে 2024 থেকে মার্চে 2025, 31 মার্চ 2025 এটা বন্ধ হবে, শেষ হবে। তো এই যে এপ্রিল 2024 থেকে 2025-এর যে ব্যালেন্স শিট সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা। আর নেক্সট বছর প্রিভিয়াস ইয়ার লাইক হচ্ছে এপ্রিল 2023 থেকে মার্চের 2024-এর যে ফিনান্সিয়াল ইয়ারটা ছিল এবং তার যে ব্যালেন্স শিটের ক্লোজিং ব্যালেন্সটা ছিল সেটা এখানে থাকবে। কেন থাকবে? কারণ তাতে করে আমরা কোম্পানি ব্যালেন্স শিট অ্যাকচুয়ালি কি, ব্যালেন্স শিট হচ্ছে গিয়ে ইজ আ ফেস অফ ফিনান্সিয়াল অব্লিগেশনস অ্যান্ড অ্যাসেটস, রাইট মানে হচ্ছে আমি সারা বছরে কি কাজ করেছি এবং তার নেট এফেক্ট কি। আমি বিজনেস করেছি বাট প্রচুর লস করেছি, আমি বিজনেস করেছি বাট প্রচুর আর্ন করেছি, তো সেটার একটা তো অ্যাট দ্য এন্ড একটা ব্যালেন্স আছে। সেই ব্যালেন্স হচ্ছে গিয়ে যে ক্লোজিং ব্যালেন্স আছে, লাইক আমার কাছে ক্যাশ এত টাকা ছিল, আমার কাছে আমার ইনভেস্টমেন্টে এত টাকা ছিল, আমার এখানে এত টাকা ছিল। তো এই যে টোটাল সমষ্টিগত যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের যে একটা নেট এফেক্ট আছে, সেই নেট এফেক্টের একটা রিফ্লেকশন, রাইট? এই রিফ্লেকশন, আচ্ছা আমি এই বছরে কত ভালো কাজ করেছি, আমরা এই বছর কত ভালো কাজ করেছি সেটা কিভাবে কম্পেয়ার করব, সেটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের ব্যালেন্সের সাথে কম্পেয়ার করব। লাইক আমার যদি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে 10 crores আছে এই বছর, তার ঠিক আগের বছরে কতটা আছে সেটা যদি না জানি, তাহলে আমরা কি করে কম্পেয়ার করব যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে এক্স্যাক্টলি কত ব্যালেন্স বেড়েছে বা কমেছে, রাইট? তার জন্য প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্সটা এখানে থাকে এবং কারেন্ট ইয়ারের ব্যালেন্সটা এখানে থাকে, রাইট? চলো, ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস হলো বি পয়েন্টে থাকে। সি পয়েন্টে থাকে কি ইনভেস্টমেন্ট প্রপার্টি। ইনভেস্টমেন্ট প্রপার্টি ইজ লাইক লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমার কাছে অ্যাজ আ প্রপার্টি, মানে আমি অনেক দিন ধরে এই ইনভেস্টমেন্ট করতে চলেছি বা করবো। লাইক কোনো জায়গায় স্টেক নিলাম, কোনো কোম্পানিতে স্টেক নিলাম, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি, যেটা আমার কাছে লং টার্ম এফেক্ট দেবে, রাইট? হলো এটা হলো জায়গা ছোট পড়ে যাবে, ছোট করে নেক্সট হচ্ছে গুডউইল। নেক্সট হচ্ছে গুডউইল। নেক্সট হচ্ছে গুডউইল। গুডউইল কোম্পানির যে গুডউইল থাকে সেটা এখানে রিপ্রেজেন্ট হয় ডি নম্বরে। নেক্সট হচ্ছে আদার্স ইনটেনজিবল অ্যাসেটস। তাহলে গুডউইল একটা পয়েন্টে আলাদা এবং বাকি যেটা ইনটেনজিবল অ্যাসেটস আছে সেটা আলাদা। আচ্ছা, আদার ইনটেনজিবল অ্যাসেটসের মধ্যে পেটেন্টস আছে, নো হাউ আছে, R&Dতে কোনো পেটেন্টস আছে, তো বাকিগুলো ইতে আসে, আর গুডউইল স্পেসিফিকলি গুডউইল আলাদা আছে। এফে থাকে কি ইনটেনজিবল অ্যাসেটস, ইনটেনজিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। ইনটেনজিবল অ্যাসেটস যেটা এখনও আন্ডার ডেভেলপমেন্ট আছে, লাইক আমি কোনো R&D করছি, সেই R&Dর এখনও হচ্ছে রেজাল্ট আসেনি, সেটা এখনও কমপ্লিট হয়নি, তার জন্য তার যে পেটেন্ট বা তার যে ট্রেডমার্ক আমি পেতে চলেছি বা কোনো নো হাউ, এটা এখনও কমপ্লিট হয়নি, সেটা ইনটেনজিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্টের জায়গায় আসে, রাইট? নেক্সটে আসে কি জি
বায়োলজিক্যাল প্ল্যান্ট, লাইক আমি এমন একজন বিজনেসে আছি, আমার গরু আছে, পশু আছে, সেটা হচ্ছে আমার বায়োলজিক্যাল প্ল্যান্ট থেকে, লাইক আমার আমুল দুধ, আমুল মিল্ক, তার কাছে যে গরু আছে বা বাফেলো আছে, সেটা বেসিক্যালি হচ্ছে ওদের অ্যাসেটস। তো বায়োলজিক্যাল প্ল্যান্ট আদার দেন বিয়ারার প্ল্যান্ট, biological plant other than bearer plant. নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেটস। ফিনান্সিয়াল অ্যাসেটস কি জিনিস? ফিনান্সিয়াল অ্যাসেটস এমন একটা জিনিস, ফিনান্সিয়াল অ্যাসেটসের ডেফিনেশনটা একটু নোট ডাউন করে নেব। নেচার কি ফিনান্সিয়াল অ্যাসেটসের? ফিনান্সিয়াল অ্যাসেটস হচ্ছে, ইটস আ কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ or any other financial assets. It is a contractual right to receive cash or other financial assets. এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ডেটার্স কীরকম? ডেটার্স ইজ আ কন্ট্রাকচুয়াল রাইট। আমি in after 2 years, after 2 months, 4 months, 5 months, 6 months, একটা সার্টেন পিরিয়ডের পরে আমি ওর থেকে আমি ক্যাশ পাবো, রাইট? তো ডেটার্স ইজ আ কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ইন শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার। আমরা শেয়ার মার্কেটে যে ইনভেস্ট করি, ইনভেস্টমেন্ট ইন শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার। তাহলে শেয়ারস আমি যখন কিনছি, ইন ফিউচারে যদি আমি এটা বিক্রি করি, তাহলে আমি ক্যাশ পাবো। বা এনি আদার সিকিউরিটিস, ইনভেস্টমেন্ট ইন এনি আদার সিকিউরিটিস, রাইট? বা লোন গিভেন টু debtors, employees, creditors, etc., etc. রাইট? তাহলে আমরা কি বুঝলাম? যে ফিনান্সিয়াল অ্যাসেটস ইজ আ নেচার অফ অ্যাসেটস, ইটস আ কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ সামথিং লাইক ক্যাশ অর আদার ইকুইভ্যালেন্ট ফিনান্সিয়াল অ্যাসেটস, রাইট? তাহলে এখানে কি কি আসবে? এইচের জায়গা কি আসবে? এইচের জায়গা আসবে ইনভেস্টমেন্ট ইন শেয়ারস, ডিবেঞ্চার। আচ্ছা, এই ইনভেস্টমেন্টটা কি কোন ঘরে আসছে? নন কারেন্ট অ্যাসেটস। তাহলে এটার নেচার কি হবে? লং টার্ম মানে 1 বছরের বেশি আমি যখন ইনভেস্ট করছি, 1 বছরের বেশি টাইম পিরিয়ডের জন্য যখন ইনভেস্ট করছি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, রাইট? তারপরে হচ্ছে ট্রেড রিসিভেবল মানে কি? ট্রেড রিসিভেবল মানে হচ্ছে সান্ডি ডেটার্স। আমি মাল পাঠিয়েছি, টাকা পাবো, সান্ডি ডেটার্স, রাইট? এবং সেটা লং টার্ম পিরিয়ড, মানে 1 বছর পরে। এটা কিন্তু লং টার্ম নেচার মানে হচ্ছে এটা 1 বছর পরে পাবো। থার্ড নম্বরে কি আছে? থার্ড নম্বরে আছে লোনস নট টেকেন, লোনস গিভেন। এবং এটা লং টার্ম নেচার। আমরা এখানে কোন ঘরে দেখছি? আমরা এখানে দেখছি অ্যাসেটসের ঘরে, রাইট? তো অ্যাসেটসের ঘরে যখন হয় এবং সেটা নন কারেন্ট অ্যাসেটসের হেডে ইন্ডিকেট করছি। সো লোনস ইন আ লং টার্ম নেচার অ্যান্ড আদার্সে কি আসছে?
আদার্সে যেরকম আমরা এক্ষুনি দেখলাম যে ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স ডিবেঞ্চার তো দেখেছি, লোনস গিভেন টু ডিরেক্টর্স এমপ্লয়িজ কনস্টেবলস, ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার, অ্যাক্রুড ইনকাম, যেটা আমি ইন ফিউচারে পাবো, যে অ্যামাউন্টটা আমি কোনো অ্যাক্রুড ইনকাম হয়েছে যেটা এখন পাইনি ইন ফিউচারে পাবো, লং টার্ম ইন নেচার, সেগুলো আসবে। নেক্সট হাই পয়েন্টে আসবে deferred tax assets. Deferred tax assets. Net কেন? Deferred tax assets minus deferred tax liabilities equals to deferred tax assets in a net form, যেটা অ্যাসেট সাইডে আসবে, মানে ইটস আ deferred tax assets বেসিক্যালি। যে পয়েন্টে আদার নন কারেন্ট assets, তাহলে হয়ে গেল অ্যাসেট সাইড কমপ্লিট। তাহলে অ্যাসেট সাইড কমপ্লিট হয়ে গেল। টোটাল না, আরেকটা জিনিস আছে যে থার্ড পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, নন কারেন্ট অ্যাসেটস held for sale which is described under Ind AS 105 105, রাইট। তাহলে টোটাল হয়ে গেল, টোটাল অ্যাসেটস কমপ্লিট, টোটাল অ্যাসেটস কমপ্লিট। এরপরে টোটাল লাইবিলিটিসের ঘরে যাব। লাইবিলিটিসে ফার্স্টের কোনটা আসবে? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, রাইট। ইকুইটিস অ্যান্ড লাইবিলিটিস, মেন হেড। সাব হেডে কি আসছে? ইকুইটিস। ফার্স্ট ইজ ইকুইটি। এতে কি আসছে? ফার্স্টে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সেকেন্ডে কি আসছে? আদার ইকুইটি, লাইক হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। আদার ইকুইটির ঘরে কি আসছে? সেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। লাইবিলিটিসের ঘরে ফার্স্টে কি আসছে? নন কারেন্ট লাইবিলিটি হচ্ছে মেন হেড। নন কারেন্ট লাইবিলিটিস, যে লাইবিলিটিস হচ্ছে গিয়ে 1 বছর পরে রিপে করতে হবে, লং টার্ম ইন নেচার, রাইট। তাহলে ফিনান্সিয়াল লাইবিলিটিস, ফার্স্টের পয়েন্ট হচ্ছে ফিনান্সিয়াল লাইবিলিটিস। ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসের ঘরে কি আসছে? বরোয়িংস, ব্যাংক থেকে আমি বড় করেছি, এবং দিস লং টার্ম নেচার, রাইট, লং টার্ম নেচার,
সেকেন্ড, ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস, ট্রেড পেয়েবলস হচ্ছে গিয়ে সানডে ক্রেডিটার্স, এক্সাম্পল হচ্ছে সানডে ক্রেডিটার্স অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস। আবার চলে যাব আদার ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস। একটা ইম্পর্টেন্ট ডেফিনেশনের ঘরে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস। ফাইন্যান্সিয়াল অ্যাসেট শিখেছি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট শিখেছি, তাহলে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস কি জিনিস? ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস কি জিনিস? ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস, it's a contractual obligation, right? Contractual obligation to pay cash or other financial assets or to exchange other financial assets in lieu of payment. পেমেন্টের বদলে আমি অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসেটস পাবো, অথবা একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন টু রিপে অর পে ক্যাশ অর আদার ফিনান্সিয়াল অ্যাসেটস। এক্সাম্পল হিসাবে ক্রেডিটার্সকে আমাকে টাকা পে করতে হবে, বিলস পেয়েবল, এই ডেটের পরে আমাকে বিল পে করতে হবে, বিলের অ্যামাউন্ট পে করতে হবে, ডিবেঞ্চার, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, একটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। এটাকে ফিনান্সিয়াল লাইবিলিটিসের মধ্যে ধরছে, এটাকে ইকুইটি শেয়ার ক্যাপিটালের মধ্যে আগের মতো ইকুইটি শেয়ার ক্যাপিটালের মধ্যে এটাকে কিন্তু এখন আর কনসিডার করছে না, এটা ফিনান্সিয়াল লাইবিলিটিসের মধ্যে কনসিডার করছে। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইজ আ ফিনান্সিয়াল লাইবিলিটিস। নেক্সট হচ্ছে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট on loan or debenture, on loan and debenture. Dividend payable, contractual obligation to pay cash or other financial assets after a certain period or on a specified date. Dividend payable, unclaimed dividend মানে ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়ে গেছে, অনেকের হয় অ্যাকাউন্ট স্টেটাস হচ্ছে না বা শেয়ার হোল্ডার ইনঅ্যাক্টিভ, তখন একটা স্পেসিফিক ওই অ্যামাউন্ট, ডিভিডেন্ডের অ্যামাউন্টটা কোম্পানি একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেটা একটা সার্টেন পিরিয়ডের জন্য হোল্ড করে, তারপরে ইনভেস্টমেন্ট এডুকেশন অ্যান্ড ফান্ডে সেই টাকাটা ট্রান্সফার করে। this is a financial liabilities also, right? তাহলে চলে যাব, এখানে কি কি আসে সেটা বুঝে নিলাম। ফিনান্সিয়াল অ্যাসেটস, ফিনান্সিয়াল লাইবিলিটিস, অ্যাসেটস কি জিনিস আগে দেখেছি, ফিনান্সিয়াল লাইবিলিটিস কি বুঝে নিলাম। নেক্সট পয়েন্টে আসছে প্রভিশন। নেক্সট পয়েন্টে কি আসছে? প্রভিশন। তারপরে কি? ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিস, deferred tax liability, net, deferred tax liability net. And next D point এ others, non current মানে অন্যান্য যেগুলো আছে লাইবিলিটি, যেটা কারেন্ট, নট ইন কারেন্ট নেচার, যেটা হচ্ছে লং টার্ম পিরিয়ডের জন্য, সেটা এখানে বাকিগুলো আসবে, আদার্স নন কারেন্ট লাইবিলিটিস, রাইট? নেক্সট কি আসছে? কারেন্ট লাইবিলিটিসের জন্য ঘর বানাবো। যখন আমরা খাতায় লিখবো না তখন এটা অনেকটাই ছোট হয়ে যাবে।
আমি ডিসপ্লে রাইট ডাউন করছি, যার জন্য এতগুলো স্লাইড ইউজ হয়ে গেল। ভয় পাওয়ার কোনো কিছু নেই। কারেন্ট লাইবিলিটিস, ফিনান্সিয়াল লাইবিলিটিস অ্যাজ ইট ইজ, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এটা লং টার্ম ইন নেচার, এটা লং টার্ম ইন নেচার, আর এটা শর্ট টার্ম ইন নেচার, এটা কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে আসছে। ফিনান্সিয়াল লাইবিলিটিস সেম পয়েন্ট আসবে, বরোয়িংস, ট্রেড পেয়েবলস, and other financial liabilities. হলো নেক্সট, এগুলো সব হচ্ছে শর্ট টার্ম ইন নেচার। হ্যাঁ, শর্ট টার্ম ইন নেচার, যেটার আয়ুকাল হচ্ছে 1 বছরের নিচে। নেক্সট হচ্ছে, আচ্ছা এগুলো যা কারেন্ট লাইবিলিটিসে যা যা আমি লিখছি সেটা হচ্ছে গিয়ে শর্ট টার্ম ইন নেচার। আমরা এই স্পেসিফিক নামের নেচারগুলো আমরা আগেই বুঝে নিয়েছি, শুধু ডিফারেন্স হচ্ছে ওটা ছিল লং টার্ম আর এটা হচ্ছে শর্ট টার্ম। আমরা যে প্রভিশন ক্রিয়েট করি শর্ট টার্ম বেসিসে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারেন্ট ট্যাক্স লাইবিলিটিস। কারেন্ট ট্যাক্স লাইবিলিটিস মানে যে লাইবিলিটিসটা আমাকে এই বছরে রিপে করতে হবে, মানে এই বছর আমাকে পেমেন্ট করতে হবে, রাইট? যে ট্যাক্স আমাকে এই বছর পেমেন্ট করতে হবে। নেট কেন? টোটাল ট্যাক্স পেয়েবল মাইনাস অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে টিডিএসও আছে, টিডিএস টিসিএস is the advance tax in nature. Other current liabilities এবং আদার কারেন্ট যা যা লাইবিলিটিস আছে সেটা এখানে চলে আসবে, যেটা ওপরের ঘরগুলোতে আসেনি। থার্ড নম্বরে লাইবিলিটিস ডিরেক্টলি associated কিনে নেব ওয়েট, assets directly associated with non-current assets held for sale। তাহলে liabilities directly associated with non-current assets held for sale। থার্ড নম্বরে যেটা আছে, তাহলে নেট হয়ে গেল টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। যেমনভাবে লিখলাম সেরকমভাবে তোমরা খাতার মধ্যে যদি প্রপারলি লেখো তাহলে একটা সুন্দর ফরম্যাট দাঁড়িয়ে যাবে। আর একবার রিভিউ করে নাও। এখানে ফিনান্সিয়াল অ্যাসেটস আর ফিনান্সিয়াল লাইবিলিটিস কী জিনিস এটা বুঝে নিয়েছি। এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা কোনো একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করে দেখে নেব ইন্ডেস অনুযায়ী, যেগুলো
কার দেখি, টাটা মোটর। রিলায়েন্সে দেখি একবার, দেখো বন্ধুরা, ব্যালেন্স শিট এটা হচ্ছে অ্যাসেট সাইড। দেখো 31 মার্চ 2024 কারেন্ট অ্যাসেটস, কারেন্ট ইয়ার ব্যালেন্স, অ্যান্ড অ্যাজ অ্যাট যেটা 31 মার্চ 2023 ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স। অ্যাজ ইট ইজ অ্যাসেট সাইজে দেখো পিপি মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তারপরে ইনটেনজিবল অ্যাসেটস, ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস, ইনটেনজিবল অ্যাসেটস, আন্ডার ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল অ্যাসেটসের মধ্যে ইনভেস্টমেন্ট লোনস অ্যান্ড আদার ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড আদার নন কারেন্ট অ্যাসেটস। টোটাল নন কারেন্ট অ্যাসেটস হলো, তারপরে কারেন্ট অ্যাসেটসের মধ্যে ইনভেন্টরিজ, ফিনান্সিয়াল অ্যাসেটসের মধ্যে ইনভেস্টমেন্ট, ট্রেড রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট লোনস অ্যান্ড আদার ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড আদার কারেন্ট অ্যাসেটস। তাহলে টোটাল অ্যাসেটস হয়ে গেল। নেক্সট হচ্ছে কি ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ফার্স্টে হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপরে হচ্ছে আদার ইকুইটি, টোটাল ইকুইটি হয়ে গেল। লাইবিলিটিস সের ঘরে নন কারেন্ট লাইবিলিটিসের জায়গায় ফিনান্সিয়াল লাইবিলিটিস, তার মাঝখানে বরোইংস, লিজ লাইবিলিটিস অ্যান্ড আদার ফিনান্সিয়াল লাইবিলিটিস, তারপর প্রভিশন, তারপর ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিস, তারপর আদার নন কারেন্ট লাইবিলিটিস, টোটাল নন কারেন্ট লাইবিলিটিস হয়ে গেল। তারপরে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ফিনান্সিয়াল লাইবিলিটিস যেটা কারেন্ট ইন নেচার, বরোইংস, লিজ লাইবিলিটিস, ট্রেড পেয়েবল ডিউ টু মাইক্রো এসএমই আছে, অ্যান্ড ট্রেড পেয়েবলস নেট টু নেট ধরে নিই, আদার ফিনান্সিয়াল লাইবিলিটিস অ্যান্ড আদার কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড প্রভিশন। টোটাল কারেন্ট লাইবিলিটিস হয়ে গেল, টোটাল লাইবিলিটিস হয়ে গেল কারেন্ট অ্যান্ড নন কারেন্ট মিলিয়ে। তাহলে টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটি হয়ে গেল, টোটাল কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড টোটাল তোমার হচ্ছে টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস হয়ে গেল টোটাল অ্যামাউন্ট যোগ করে। তারপরে এগুলো হচ্ছে নিচে হচ্ছে নোটস টু অ্যাকাউন্টস, তারপরে পিএল স্টেটমেন্ট থাকবে, তারপরে এদিকে নোটস টু অ্যাকাউন্টস। বোঝা গেল? তার মানে আমরা ফার্স্টে স্টেটমেন্ট কেমনভাবে রিপ্রেজেন্ট হয় ইন রাইটিং প্র্যাকটিস করে নিলাম, তার সাথে রিলায়েন্সের অ্যানুয়াল রিপোর্ট থেকে ব্যালেন্স শিট কেমন রিপ্রেজেন্ট হয় সেটা প্র্যাকটিক্যালিও বুঝে নিলাম। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস যদি নেক্সট রেকর্ডিংয়ে আমরা একটা পয়েন্ট ডিসকাশন করব, যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কেমন দেখতে হয়, কী নেচারের হয়, ইনভেস্টমেন্ট প্রপার্টি কী দেখতে হয়, কেমন নেচারের হয়, ডিটেল ডিসকাশন নেক্সট লেকচার। থ্যাংক ইউ।